বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মজুরি ও বেতন হিসাব রক্ষণ করাচ্ছিলাম। আজকে আমি তোমাদের জন্য দিনাজপুর বোর্ড 2019-এর যে বেতন ও মজুরিতে মজুরি সংক্রান্ত যে কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে এই অধ্যায়ের লেকচার 3। তো আসো দিনাজপুর বোর্ড 2019-এর কোশ্চেনটা একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছ রশিদ মিনারেল কারখানায় 60 জন শ্রমিক প্রত্যেকে সপ্তাহে 48 ঘন্টা কাজ করেন। তারা ঘন্টা প্রতি 12 টাকা হারে স্বাভাবিক মজুরি পান। তাহলে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি কত পান? দেখো এখানে 12 টাকা, ঠিক আছে, 12 টাকা করে পান। এবং টোটাল শ্রমিক কয়জন? 60 জন, ঠিক আছে। তারপরে দেখো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কারখানা 65 ঘন্টা চালু থাকে। কত ঘন্টা চালু থাকে? 65 ঘন্টা চালু থাকে। তারপর বলেছে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ, ঠিক আছে। তাহলে ওভারটাইম মজুরি কি? স্বাভাবিক মজুরির দ্বিগুণ। আচ্ছা, তাহলে শ্রমিকগণ নিয়মিত মজুরির 45% বাড়ি ভাড়া, 25% যাতায়াত ভাতা এবং 5% চিকিৎসা ভাতা পান। পক্ষান্তরে শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% প্রভিডেন্ট ফান্ডে এবং 2.5% কল্যাণ ফান্ডে দান করেন। শ্রমিকদের স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম প্রদেয় মজুরি বাবদ জনপ্রতি 5 টাকা এবং আয়কর বাবদ জনপ্রতি 3 টাকা কর্তন করা হয়। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনটা পড়ে নিলাম। এবার আসো আমরা করণীয়টা পড়ে নিচ্ছি। শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। খ হচ্ছে শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো এবং গ হচ্ছে মোট কর্তন সহ নেট মজুরির পরিমাণ নির্ণয় করো। খুবই সোজা একটা অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিভাবে করতে হয় আসো আমি প্রথম থেকে করছি, বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে বলেছে তোমাদের শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। ওভারটাইম মজুরি, তো ওভারটাইম সংক্রান্ত এখানে বলেছে ওভারটাইম মজুরি হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ, ঠিক আছে। এবং শ্রমিক আছে 60 জন এবং তারা স্বাভাবিক মজুরি পায় 12 টাকা হারে, ঠিক আছে। এবং বলেছে মার্চ মাসে, এটা কোন মাসের? মার্চ মাসের, ঠিক আছে। তো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বলেছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কারখানা 65 ঘন্টা চালু থাকে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সপ্তাহে শুধু 7 দিন, ঠিক আছে। তো আসো আমরা এসব ক্লু দিয়ে কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। এখানে দেখো ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয়, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয়, ওভারটাইম মজুরি, ঠিক আছে। এখন এখানে আমরা যে কথাগুলো বললাম সেখান থেকে কিন্তু আমাদেরকে বের করতে বলেছে এবং দেখো এখানে বলেছে যে 60 জন শ্রমিক 48 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা কাজ করে। সপ্তাহে কত ঘন্টা কাজ করে? 48 ঘন্টা, মার্চ মাসে। হ্যাঁ, তাহলে যেহেতু 4 সপ্তাহে একটা মাস হয়, এখানে প্রত্যেক সপ্তাহে 48 ঘন্টা, যেমন প্রথম সপ্তাহে 48 ঘন্টা, দ্বিতীয় সপ্তাহে 48 ঘন্টা, তৃতীয় সপ্তাহে 48 ঘন্টা, চতুর্থ সপ্তাহে 48 ঘন্টা, এভাবেই কাজ করার কথা। কিন্তু এখানে বলেছে কি জানো, দ্বিতীয় সপ্তাহে তার 48 ঘন্টা না 65 ঘন্টা কাজ করছে। তাহলে ওভারটাইম করছে না? ওভারটাইম মানে কি? 48 ঘন্টার অতিরিক্ত, মানে সুনির্দিষ্ট টাইমের অতিরিক্ত টাইমকেই তো ওভারটাইম বলে। ওভার, বেশি সময়ে কাজ করছে, ঠিক আছে। তাহলে কি হবে? 48 ঘন্টা করার কথা, করেছে কত? 65 ঘন্টা। তো সেজন্যই এখানে দেখিয়েছে, দেখো এই যে 65 মাইনাস 48, আমার 48 ঘন্টা করার কথা, করছে 65 ঘন্টা। তাহলে অতিরিক্ত আমি কিভাবে পাবো? অতিরিক্ত পাবো হচ্ছে 65 মাইনাস 48। তাহলে কত ঘন্টা অতিরিক্ত কাজ করছে? 8 5 এখানে কত? 7 17 ঘন্টা, 17 ঘন্টা বেশি কাজ করছে। 17 ঘন্টা তো বুঝতে পেরেছো? বুঝছো না? হ্যাঁ, অবশ্যই। তো এই দ্বিতীয় সপ্তাহে শুধু ওভারটাইম, বাকিগুলোতে কিন্তু ওভারটাইম নাই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে। তাহলে আমরা 17 ঘন্টা কি পেলাম? 17 ঘন্টা হচ্ছে আমাদের ওভার
টাইম 17 ঘন্টা 17 ঘন্টা পেলাম। এবার বলেছে যে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ, ঘন্টা প্রতি 12 টাকা হারে পায়। তাহলে ওভারটাইম কত হবে? 12 × 2, তাহলে কি 24 টাকা হারে পাবে। 24 টাকা হারে পাবে। তাহলে কি হলো? 17 ঘন্টা ইন্টু কি 24 টাকা, 17 ঘন্টা ইন্টু 24 টাকা গুণ করে দেখো তো কত আসছে, ক্যালকুলেটর নাও। এবং মোট শ্রমিক কয়জন? 60 জন। তাহলে একজনে পায় 17 ঘন্টা ইন্টু 24 টাকা। তাহলে 60 জন কত পায়? 60 দ্বিগুণ করতে হবে। তাহলে জিনিসটা কি হইল দেখো, 17 টাকা ইন্টু 24 টাকা ইন্টু 60, গুণ করে দেখো কত আসছে। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে গুণ করে দেখো কত আসছে। এই জিনিসটাই এখানে গাণিতিক হারে দেখানো হলো। আমি যেটা তোমাদেরকে বুঝালাম যে 65 ঘন্টা টোটাল কোর্সে দ্বিতীয় সপ্তাহে, সেটা থেকে স্বাভাবিক ঘন্টা বাদ দিলাম, এরপর মজুরির হারটা মানে ওভারটাইম মজুরির হার বের করলাম এবং 60 জনেরটা বের করলাম। ইন টোটাল আসছে দেখো এখানে 24,480। তোমরা ক্যালকুলেটরে করে দেখো 24,480 আসে কিনা। তাহলে আমরা ওভারটাইম বের করতে পারবো ইনশাল্লাহ, যে কোনো ওভারটাইম। বুঝতে পেরেছো আল্লাহর রহমতে? ওকে, এরপরে আসো নাম্বার 2। খুবই সোজা কিন্তু অঙ্কটা। আমি তোমরা যেহেতু এটা প্রথম বুঝতেছো, এই জন্য আমি সোজা একটা অঙ্ক নিয়েছি এবং বোর্ডে দেখো কত সোজা অঙ্ক আসছে। তাহলে ভয়ের কিছু নেই। আমি কিন্তু প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে এই চ্যাপ্টারের অঙ্ক খুবই সোজা। তোমরা নিজেরাই আমাদের এই যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো ভালোভাবে দেখো, ফলো করো এবং নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করো। বিশ্বাস করো একদম 100% ইনশাল্লাহ কারেক্ট হবে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো এরপরে কি বলেছি। খ বলেছে শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। মোট উপার্জন তোমাদেরকে তো আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি কি কি উপার্জন। তো উপার্জন হচ্ছে যে এই যে মজুরিটা হচ্ছে একটা উপার্জন, তারপরে বলেছে ওভারটাইম একটা উপার্জন। উপার্জন না, এগুলো টাকা আসছে না, ইনকাম না, এগুলো তো স্বাভাবিক, তোমরা বুঝতে পারো। এবং বলেছে যে ভাতা পায়, যেগুলা বাড়ি ভাড়া ভাতা পায়, যাতায়াত ভাতা পায়, চিকিৎসা ভাতা পায়, হ্যাঁ এগুলা। আর যেগুলা এই যে প্রভিডেন্ট ফান্ডে, কল্যাণ ফান্ডে এগুলো দান করছে, এগুলো কর্তন, এগুলো কিন্তু কি না, এগুলা উপার্জন না। তাহলে উপার্জন কি কি হবে দেখো তো। 1, তারপরে ওভারটাইম মজুরি 2, আমি আরেকবার ক্লিয়ার করে দেখাচ্ছি। স্বাভাবিক মজুরি, ওভারটাইম মজুরি, তারপরে বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, 5টা। আচ্ছা তাহলে কিভাবে করছে আমরা একটু দেখি। এই যেখানে দেখো এই দেখো এখানে 5টা আছে, মূল মজুরি, ওভারটাইম মজুরি, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা। দেখলা 5টা তো। আচ্ছা এখন 5টা তো উপার্জন, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন এইটা কিভাবে ক্যালকুলেশন করব? খুবই সোজা, সব কিছু এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে, তোমরা একটু পড়লে বুঝবা। এখানে দেখো বলছে যে 60 জন শ্রমিক প্রত্যেকে সপ্তাহে 48 ঘন্টা কাজ করে এবং ঘন্টা প্রতি 12 টাকা হারে স্বাভাবিক মজুরি পায়। তাহলে কি হবে? 60 গুণ 48 গুণ 12, শেষ। এই জিনিসটা এখানে লিখে দিবা, এই যে 60 গুণ 48 গুণ 12। ঠিক আছে? বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পেরেছ। তারপরে দেখো এটা তাহলে এই 3টা গুণ করে আমরা কত পেলাম? 34,560। এখানে যেভাবে আছে আমি সেভাবে করেছি, তোমরা ক্যালকুলেটরে করে দেখো এখানে এটা ঠিক আছে কিনা। ওকে, এরপরে আসো মজুরি। মজুরিটা তো ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি তো আমরা করণীয় কতে পেয়ে গেছি, আর আমাদের কষ্ট করতে হবে না। তো করণীয় ক থেকে 24,480 আমরা কি করলাম? বের করে ফেললাম। এই যে তাহলে এই দুইটা আমরা পেয়ে গেলাম, একটা মোট মজুরি আর একটা কি ওভারটাইম মজুরি। ঠিক আছে, মূল মজুরি আর ওভারটাইম মজুরি। তারপরে আসো বাড়ি ভাড়া ভাতা। বলছে মূল মজুরির 45%। মূল মজুরি কত পাইছিলাম? 34,560। কোথা থেকে পেয়েছি? এই যে আমরা মূল মজুরি বের করছি না, সেখান থেকে। তো মূল মজুরি 34,560-এর 45% বের করব, যাতায়াত ভাতা এটার 25% এবং চিকিৎসা ভাতা এটার 5%।
এটা খুব সোজা, তোমরা ক্যালকুলেটর বের করে দেখো। এরা বের করছে তাহলে বাড়ি ভাড়া ভাতা আসছে 15,552, চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা আসছে 8,640 এবং চিকিৎসা ভাতা আসছে 1,728। ঠিক আছে, তাহলে এই সবগুলা যোগ করলেই আমার কি, সবগুলা যোগ করলেই আমার মোট উপার্জন 60 জন শ্রমিকের 1 মাসের উপার্জন। 1 মাসের উপার্জনে সব কিছু আসছে, মূল মজুরি আসছে, ঠিক আছে, এবং মূল মজুরির 45%, বাড়ি ভাড়া আসছে, তারপরে কত পার্সেন্ট যেন ছিল এটা, 25% না, 25% চিকিৎসা ভাতা আসছে, যাতায়াত ভাতা আসছে, 5% চিকিৎসা ভাতা আসছে, এবং ওভারটাইম আসছে। শুধু দ্বিতীয় সপ্তাহে অতিরিক্ত কাজ করছিল শ্রমিকগুলা, 60 জন শ্রমিক 17 ঘন্টা বেশি কাজ করছে, সেইটাই ওভারটাইম মজুরি হিসেবে আসছে শুধু দ্বিতীয় সপ্তাহে। এখন যদি সব সপ্তাহে করতো তাহলে সব সপ্তাহে আমরা নিয়ে আসতাম, শুধু দ্বিতীয় সপ্তাহে করছে এই জন্য সেটা নিয়ে আসছি। ওকে, তারপরে দেখো এরপরে বলছে যে করণীয় গ, মোট কর্তন সহ নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। বুঝছো তো? এটা কিন্তু তোমরা ইচ্ছা করলে ওই যে চার্টের কথা বলেছি সেই চার্ট অনুযায়ীও করতে পারো। ঠিক আছে, এখানে চার্ট অনুযায়ী করে নাই তোমরা, আমি আগেও বলেছিলাম যে চার্ট অনুযায়ী সবসময় করবা, যেহেতু এখানে কোনো পদ্ধতির কথা উল্লেখ নাই, এখানে ওরা বিবরণী ছকে করেছে, তোমরা চার্ট অনুযায়ী করবা, কারণ অনেকে এটা অ্যাকসেপ্ট করে না। তো আমাদের যেহেতু মোট উপার্জন আছে কত, 84,960, তাহলে আমাদের এখন কর্তন সমূহ বের করব। কর্তন সমূহের জন্য আমার কি কি আছে, 1 প্রভিডেন্ট ফান্ড, 2 কল্যাণ ফান্ড, এবং আরেকটা কি বলেছে, অগ্রিম মজুরি বাবদ জনপ্রতি 5 টাকা এবং আয়কর বাবদ জনপ্রতি 3 টাকা কর্তন করা হয়। আচ্ছা, তাহলে এরপরে আসো আমাদের প্রভিডেন্ট ফান্ড 10% এবং কল্যাণ ফান্ডে 2.5%, এই দুটো আগে আমরা কর্তন বের করি। কর্তনে দেখো প্রভিডেন্ট ফান্ডে 10% এবং কল্যাণ ফান্ডে 2.5%। কার 2.5%, কার 10%? মূল মজুরির। মূল মজুরি এখানে খুবই ইম্পর্টেন্ট, এই 34,560, বুঝছো? এই যে 34,560-এর 10%, 34,560-এর 2.5%, এবং অগ্রিম প্রদেয় মজুরি। অগ্রিম প্রদেয় মজুরি যেটা বের করতে বলেছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ অগ্রিম প্রদেয় মজুরি বলেছে জন প্রতি 5 টাকা, তাহলে একজনে 5 টাকা, 60 জনে কত? ঠিক আছে, 60 গুণ 5। তারপর আয়কর বলেছে জন প্রতি 3 টাকা, তাহলে একজনেই না 3 টাকা, 60 জনে কত? মোট শ্রমিক তো হচ্ছে 60 জন, তাহলে 60 গুণ কত? 3। তাহলে এভাবে বের করে আমাদের প্রত্যেকটা আসলো, তোমরা এটা বের করে দেখো। এখন মোট উপার্জন তো আমরা আগেই বের করেছি, এখন কর্তন এই সবগুলো যোগ করে আমার আসলো 4,800, তোমরা যোগ করে দেখো। এখন এই 84,960 থেকে 4,800 বাদ দিলে আমার আসে 80,160। এইটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার নিট মজুরি। এই যেখানে নিট মজুরি দেখিয়ে দিয়েছে, উপার্জন থেকে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দেয়া হলো। তো দেখছো তোমরা কি সোজা অঙ্কটা? হ্যাঁ, এখানে যেহেতু এই অঙ্কে তোমরা খেয়াল করবা, এই অঙ্কে স্পেসিফিকভাবে ওই যে বেতন ও মজুরির ঘরটা আসলে করা যাবে না, করতে গেলে তোমাদের সমস্যা হবে, কারণ বেতন ও মজুরির যে ইসের ঘরটা আছে সেখানে হচ্ছে, এখানে তারিখ, এখানে হচ্ছে উপার্জন সমূহ, এখানে কর্তন সমূহ, এখানে হচ্ছে নিট, তাই না? মানে একটা চার্টে সব কিছু দেখাতে হয়, কিন্তু এখানে কিন্তু খতে তোমাকে শুধু মোট উপার্জন দেখাতে বলেছে এবং গতে কর্তন সমূহ দেখাতে বলেছে, এই জন্য আলাদা আলাদা দেখালেই ভালো। ঠিক আছে, তো ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, কিন্তু দেখা হতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। তো তোমাদের সুবিধার্থে কোশ্চেনটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা স্থিরচিত্রে দেখে নাও, এখানেও দেখতে পাচ্ছ। ওকে, তো নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ।